আজকে আমরা যেটা পড়ছি সেটা তরলের তাপীয় প্রসারণ। তরলের তাপীয় প্রসারণ আর কঠিন পদার্থের প্রসারণ, এই দুটো তো আমরা পড়বো এখানে। তবে কয়েকটা বিষয় একটুখানি উল্লেখযোগ্য। কিরকম ব্যাপার? আমি কি বলতে চাইছি, না, তাপ প্রয়োগ করলে আমরা কঠিনের ক্ষেত্রে পড়েছি তাদের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আমরা তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণটাই পড়ব। প্রথমেই উল্লেখ করে রাখি, কঠিনের নির্দিষ্ট আকার আকৃতি থাকার দরুন এর কোনো একে রাখার জন্য কোনো পাত্রের প্রয়োজন হয় না, কিন্তু তরলকে রাখতে গেলে তার পাত্রের প্রয়োজন হয়। কাজেই তরলের প্রসারণে পাত্রের প্রসারণ একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লাস 10-এ তরলের প্রসারণ খানিকটা পড়া আছে। আমাদের জায়গাটা হচ্ছে তারপর থেকে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া। ছবিতে দেখানো হয়েছে একটা গোলতল ফ্লাস্ক। ঘটনাটাই যে পরীক্ষাটার কথা বলছি সেটা যে কোনো পাত্রেই সম্ভব। পাত্রের বর্ণনাটা আগে দিয়ে দিই। পাত্রের ভেতরে আছে একটা তরল। এখানে মুখের মধ্যে একটা কর্কের ছিপির মধ্যে দিয়ে একটা সরু সমান ব্যাসার্ধযুক্ত নল প্রবেশ করানো আছে। আর পাশে আছে একটা, দেখতে পাচ্ছ, থার্মোমিটার। এই থার্মোমিটার কর্কের ছিদ্রের মধ্যে দিয়ে পাত্রের অভ্যন্তরেও প্রবেশ করানো আছে, যাতে আমরা টেম্পারেচারটা মাপতে পারি। আর এই সরু নলটার দিকে দেখো, লক্ষ্য করো, স্কেল করা আছে, মানে নলেতেই স্কেলের দাগগুলো দেওয়া আছে। অর্থাৎ নলের ভেতরে কোনো তরল স্তম্ভ প্রবেশ করলে তার উচ্চতাটা ঠিক কতটা সেটা এখান থেকে আমরা মাপতে পারবো। আর গোটা গোলতল ফ্লাস্কটা আর একটা বড় পাত্রে রাখা বেশ কিছুটা জলের মধ্যে এমনভাবে নিমজ্জিত করা আছে যেন পাত্রের অধিকাংশ আয়তনটাই জলের ভেতরে থাকে। অনেক বইয়েতে দেখবে এই ব্যাপারটা করা নেই, সরাসরি তাপটা পাত্রে দেওয়া হয়েছে। এটা কেন আমি করলাম পরে ব্যাখ্যা করছি। যখন পুরো ঘটনাটা সম্পন্ন হলো, অর্থাৎ তাপ দেওয়া হয়নি, তখন দেখা গেল নলের ভেতরে তরল স্তম্ভ ও পর্যন্ত উঠে অবস্থান করছে। সেটা কখন? যখন তরলে কোনো প্রকার তাপ প্রয়োগ করা হচ্ছে না। মাথায় রাখবে, তরলে যখন কোনো তাপ প্রয়োগ করা হচ্ছে না। ধরে নিতে পারো সেই সময় উষ্ণতাটা T1 ডিগ্রি সেন্টিগ্রেড বা T1 ডিগ্রি। এমন অবস্থায় আমরা যদি এই বড় পাত্রের জলটাতে তাপ দিই, কিছুক্ষণ পর দেখা যাবে, যদি আমরা খুব গভীরভাবে নজরে রাখি, দেখা যাবে জলস্তম্ভ ও থেকে প্রথমে নেমে এলো। অর্থাৎ তখন থার্মোমিটারের টেম্পারেচার T2 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ টেম্পারেচারটা T1 থেকে বেড়ে গিয়ে T2 হয়ে গেছে। তার মানে পারদ স্তম্ভ, তরল স্তম্ভ নলের মধ্যে দিয়ে ও থেকে প্রথমে এতে নেমে এলো। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে সেই তরল স্তম্ভ পুনরায় এ থেকে ও হয়ে আবার বিতে গিয়ে দাঁড়ালো। তাহলে এখন বোঝা গেল ঘটনাটা হলো কেন। তুমি দেখো, তাপ দেওয়ার ফলে জল গরম হয়েছে। এই সমগ্র জলটা সমস্ত পাত্রটাকে একসাথে সমস্ত দিক দিয়ে উত্তপ্ত করছে। এখন এখানে একটা কথা বলি, আমি যদি এই জলপূর্ণ বড় পাত্রটা না রাখতাম, তাপ যদি এখানে দিতাম, তাহলে হয়তো তাপটা, এটা যদি কাচের গোলতল ফ্লাস্ক নিয়েছি, ধাতুর হলেও হয়তো অন্য কিছু ঘটতো, তো তাপের কুপরিবাহী কাচ তার সব অংশের তাপ তরলটাকে একসাথে দিতে পারতো না। ফলে তরলের প্রসারণটা সমস্ত অংশটায় একসাথে তাপ না পেয়ে প্রসারণটা একসাথে হতো না। এই জন্য করেছি কি, এটাকে বলা হয় জলগাহ। তার মানে দেখো, জলে তাপ দেওয়ার ফলে সমস্ত তাপটা ছড়িয়ে পড়েছে আর গোটা পাত্রটা একসাথে তাপ পাচ্ছে। তাহলে এখন ঘটলোটা কি? না, প্রথমে এই বড় পাত্রে তাপ দিলে জল তাপ পেল। এবার জল ওই তাপ কাকে দেবে? না, জল ওই তাপ প্রথমে দিচ্ছে পাত্রকে। এর ফলে কি হচ্ছে? পাত্রের ভলিউম যাচ্ছে বেড়ে।
তাহলে পাত্রের ভলিউম যদি বেড়ে যায় তাহলে এখানে শূন্যস্থানের সৃষ্টি হবে, সেই শূন্যস্থান তো আর শূন্য রাখা যাবে না, তখন ওপর থেকে তরল নিচে নেমে আসছে, সেই জন্য তরল স্তম্ভ ও থেকে এ। তুমি যেন আশা করো না যে একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করবে, খুব স্বল্প পরিবর্তন, ভালো করে বিশেষ করে প্রয়োজন পড়লে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি না রাখলে এইগুলো চোখে ধরা পড়ে না। তুমি হয়তো ভাবে বাড়িতে আমি যখন কোনো পাত্রে জল গরম করি সেই কাণ্ডটা কি ঘটে? অবশ্যই ঘটে, কিন্তু আমাদের পক্ষে এত ছোট পরিবর্তন নিখুঁত দৃষ্টিতে দেখা সম্ভব নয়। যদি এটা আমরা ল্যাবরেটরিতে করি তাহলে অবশ্যই দেখা যাবে। তাহলে পাত্রটা প্রসারিত হলে ভেতরের ওই শূন্যস্থান দখল করার জন্য তরল স্তর নেমে চলে আসবে এ বিন্দুতে। তাহলে ও থেকে এ, এই যে তরলের আয়তনটা নেমে আসছে, মাথায় রাখবে তরল স্তম্ভের উচ্চতা কথা বলবে না, কারণ এই যে নলটার ভেতরে যে তরল আছে তার একটা আয়তন আছে, তার মানে আয়তনটা নিচে নামছে। তাহলে যে আয়তনে তরলটা নিচে নামলো সেটা কি নির্দেশ করছে? না, পাত্র যতটুকু পরিমাণে আয়তনে বাড়বে ততটুকু তরল নেমে আসবে। তার মানে এটা হলো পাত্রের আয়তন প্রসারণ। তুমি পাত্রের প্রসারণ দেখে যেন ভেবো না দৈর্ঘ্য অথবা ক্ষেত্রফল বলছি। পাত্র তার ভেতরের দিকে যে অংশটা তরল আছে সেই অংশটুকুর, পাত্রের আয়তনের যতটুকু অংশ তরল দখল করে রেখেছে সেই ততটুকু আয়তনের প্রসারণ। এরপর কি হলো? এর টেম্পারেচার তো T2 স্থির হলো, তরল আস্তে আস্তে তাপ পাচ্ছে, তার টেম্পারেচার T1 থেকে এবার বাড়ছে T2 দিকে। যখন T2 পৌঁছাবে তখন তরল প্রসারিত হতে থাকবে, হওয়ার ফলে সেই প্রসারিত তরল এই নলের মধ্যে দিয়ে এ থেকে বি স্থানে উঠে যাবে। তার মানে এ থেকে বি পর্যন্ত যে নলের ভেতরের যে আয়তনটুকু, সেই আয়তনটুকু তরলের প্রকৃত আয়তন প্রসারণকে নির্দেশ করছে। আমি তরলের প্রকৃত প্রসারণ কথাটা লিখে রেখেছি সংক্ষেপে, তুমি মাথায় রাখবে কথাটা আমি বলতে চেয়েছি তরলের প্রকৃত আয়তন প্রসারণ। এবার দেখো পাত্রের আয়তন প্রসারণ বলতে আমি কি বুঝিয়েছি? ও এ, এই স্তম্ভটার দৈর্ঘ্য, আর এই নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে স্তম্ভের উচ্চতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রকৃত প্রসারণের ক্ষেত্রেও তাই লিখেছি। এইবার ধরো ও থেকে বি পর্যন্তটা কি বলবো? আমাদের যদি চোখে ও থেকে এ এই প্রসারণটুকু, এই পরিবর্তনটুকু ধরা না পড়ে তাহলে আমরা ও থেকে বি পর্যন্ত বলবো তরল ও থেকে বি পর্যন্ত বেড়েছে, কিন্তু প্রকৃত তো তা নয়। তাই এই ও থেকে বি পর্যন্ত প্রসারণটাকে বলবো তরলের আয়তনের আপাত প্রসারণ। তরলের আয়তনের, আয়তন কথাটা এখানে লিখিনি, তরলের আয়তনের আপাত প্রসারণ, ও বি ইন্টু এ। তাহলে এই তিনজনের মধ্যে সম্পর্ক কি? না, এ আর বি এর সাথে দেখো এ বি সমান কি বলতে পারি? এও প্লাস ও বি। তার মানে কি দাঁড়ালো? লক্ষ্য করো এই কথাগুলো। তরলের প্রকৃত প্রসারণ এ থেকে বি সমান হচ্ছে তরলের আপাত প্রসারণ ও থেকে বি পর্যন্ত আয়তনের বৃদ্ধি প্লাস পাত্রের প্রসারণ ও থেকে এ, এই যে আয়তনের পরিবর্তনটা হয়েছে সেটা আয়তনের প্রসারণকে নির্দেশ করছে। এটাকে একটা সূত্র হিসাবে মাথায় রেখো, তরলের প্রকৃত আয়তন প্রসারণ সমান তরলের আপাত আয়তন প্রসারণ বা আয়তনের আপাত প্রসারণ প্লাস পাত্রের যে অংশটায় তরল ছিল সেই অংশটার প্রসারণ। গোটা পাত্রের প্রসারণ নয়, কিন্তু কথা বলার সময় বুঝে বলবে পাত্রটার যে অংশটা তরল দখল করেছিল। আরে এমনও তো হতে পারে পাত্রটা এতখানি একটা বড় পাত্র, ধরে নাও এতখানি একটা বড় পাত্র, তার এইটুকু তরল অধিকার করে রয়েছে, আর আমি পাত্রের প্রসারণ বলতে কি এই মুহূর্তে এখন যেটা পড়াচ্ছি, তাহলে এই গোটা পাত্রটার প্রসারণের কথা বলবো, যে অংশটা পাত্র মধ্যে যে অংশটা তরল দখল করে আছে সেইটা। এইবার খেয়াল করো কয়েকটা সংজ্ঞা আগে পড়ে নিই। কি কি সেটা? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে আমরা এই কথাগুলো তো আগে পড়ে ফেলেছি, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেই একই কথা একই রকম ভাবে বলবো। কি বলবো? একক উষ্ণতা পরিবর্তনে একক আয়তনের কোনো তরলে
যে পরিমাণ আয়তন প্রসারণ হয়, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের আয়তনের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলবো। এইটা তরলের নিজস্ব ধর্ম। স্যার কেন নিজস্ব ধর্ম বললেন? পরে বলছি। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক একইভাবে বলবে কথাটা। ভি2 ড্যাশ হচ্ছে আপাত আয়তন মানে অন্তিম আয়তন, আর ভি1 হচ্ছে প্রাথমিক আয়তন। সংজ্ঞাটা একই, এই দুটো সংজ্ঞা পড়বে, আমি এই সংজ্ঞা দুটো আর আলাদা করে বলছি না। এখন দেখো, তরলের প্রসারণ আয়তন প্রসারণ সেটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করবে। আমরা যদি তরলের আপাত প্রসারণের দিকে খেয়াল রাখি, পাত্র যেমন হবে, অর্থাৎ তুমি 1 লিটার জলকে একটা কাচের পাত্রে রাখতে পারো, একটা তামার পাত্রে রাখতে পারো, একটা অ্যালুমিনিয়ামের পাত্রে রাখতে পারো। ফলে প্রতি ক্ষেত্রেই এই আপাত প্রসারণটা, মানে আমরা যদি এই ছবিটাকে দেখি, এই পাত্রটা যদি কাচ হয় তাহলে এই ওবি এর উচ্চতা যত হবে, পাত্রটা যদি তামার হয় ওবি এর উচ্চতা আলাদা কিছু হতে পারে, আবার উপাদান পাল্টালে এই উচ্চতাটা আলাদা আলাদা হতে পারে। তার ফলে প্রসারণ, এই আয়তনের বৃদ্ধিটা যদি ভিন্ন ভিন্ন পাত্রের জন্য একটা নির্দিষ্ট আয়তন তরলের ক্ষেত্রে, মানে তুমি 1 লিটার জল একবার কাচে, একবার তামায়, একবার লোহায়, একবার অ্যালুমিনিয়ামে রাখছো, তাহলে প্রতি ক্ষেত্রেই এই প্রসারণটা এক হবে না, যার ফলে আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্র বদলালেই বদলাতে থাকবে। এই জন্যে আপাত প্রসারণ গুণাঙ্ককে তরলের নিজস্ব ধর্ম বলা হয় না, তরলের প্রকৃত প্রসারণকে তরলের নিজস্ব ধর্ম বলা হয়, এটা মাথায় রেখো। এইবার আমরা কি করেছি শোনো, আমরা এই প্রসারণ তিনটের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চেয়েছি। তরলের আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর কি আমরা একটা পড়বো সেটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখানে অনেক কথা লেখা আছে, এত কথা বললে তোমার হয়তো পড়তে বা বুঝতে অসুবিধা হবে, কিন্তু দেখো এগুলো প্রমাণ করতে গেলে এটাই বলতে হয়। T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা তরল নিয়েছি একটা পাত্রে, এই তরলটার আয়তনও ভি1, আর পাত্রের যে অংশটা অধিকার করে আছে তারও আয়তন ভি1। আমি কিন্তু গোটা পাত্রের আয়তনের কথা বলিনি, মাথায় থাকবে তো। যে তরলটা আছে তারও আয়তন ভি1, আর পাত্রের যে অংশ অধিকার করে আছে তারও আয়তন ভি1। তাহলে স্যার প্রথম আয়তনটা তরলের যে আয়তন বললেন ওটা কোন আয়তন? অবশ্যই প্রকৃত আয়তন। তাহলে T1 ডিগ্রি উষ্ণতায় একটা তরলের প্রকৃত আয়তন ভি1, পাত্রের যে অংশটা দখল করে আছে তারও আয়তন ভি1। এবার উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো। তাহলে T2 করার ফলে কি হলো, এই যে তরলটা, সেই তরলটার আয়তন, প্রকৃত আয়তন বেড়ে হলো ভি2, ওই জন্য লিখেছি প্রকৃত অন্তিম আয়তন, তাহলে বেড়ে হলো ভি2। আর আপাত আয়তন, স্যার আপাত আয়তন, আরে আপাত আয়তনের মানে প্রাথমিক কোনো আয়তন হয় না, না প্রাথমিক আয়তনটা সবারই এক। তাহলে আপাত আয়তন হলো ভি2 ড্যাশ, এবং পাত্রের যে অংশটায় তরল আছে সেই অধিকৃত তরল, মানে পাত্রের আয়তনটা, পাত্রের যে অংশটায় তরল আছে সেই তরল অধিকৃত পাত্রের আয়তনটা হলো ভিজি। কোন উষ্ণতায়? T2তে। উষ্ণতাটা T2 করার ফলে পাত্রের যে অংশে তরল আছে সেই অংশটার আয়তন হয়ে গেল ভিজি। তাহলে তরলের প্রকৃত প্রসারণ কত হলো? ছিল প্রাথমিক ভি1, হলো কত? ভি2। তাহলে আয়তনের পরিবর্তন কত হলো? ভি2 মাইনাস ভি1। আপাত প্রসারণ, প্রাথমিক তরলের আয়তন ছিল ভি1, ভি2 ড্যাশ মাইনাস ভি1। পাত্রের প্রসারণ সেটা কত হলো? ভিজি মাইনাস ভি1। এবার আমরা আগে পড়ে ফেলেছি তরলের প্রকৃত আয়তন প্রসারণ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ সমান তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। দেখো আমি এখান থেকে তরলের প্রকৃত প্রসারণ ভি2 মাইনাস ভি1টা বসিয়েছি, আপাত প্রসারণ ভি2 ড্যাশ মাইনাস ভি1 আর ভিজি মাইনাস ভি1। এবার প্রতিটা পদকে কি করেছি দেখো, ভি1 ইন্টু টি2 মাইনাস টি1 দিয়ে ভাগ করেছি। তাহলে ভি1 ইন্টু টি2 মাইনাস টি1 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করলে আমরা কি পেয়েছি খেয়াল করো, ভি2 মাইনাস ভি1 বাই ভি1 টি2 মাইনাস টি1।
ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ভিজি মাইনাস ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। তাহলে প্রসারণের সংজ্ঞা অনুসারে তার মানে এটা কি প্রকাশ করছে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। স্যার আর দিয়েছেন কেন? আরে প্রকৃত তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর ফর রিয়েল। তারপরে দিয়েছি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, অ্যাপারেন্ট কথাটা, সেই জন্য এ। আর এটা জি দিয়েছি পাত্রের প্রসারণ গুণাঙ্ক বোঝাতে। জি দিতে হবে তার কোনো মানে নেই, এটা সংজ্ঞা অনুসারে। স্যার প্রমাণ পরে একবারও পড়েনি, তবে তুমি এটা করে রেখো, এই সম্পর্কটা প্রতিষ্ঠা করা তোমাদের বই থেকে এটা করে রেখো। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক আবার 3α, কারণ পাত্র তো কঠিন, তারা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে সম্পর্ক এটা। তো এটা মনে রাখো, এটা দিয়ে বহু অঙ্ক আছে, আর এখান দিয়ে একটা বিশেষ অঙ্ক আছে, সেই বিশেষ অঙ্কটার জন্য আমি এটা আলাদা করে করে রেখেছি। কি না, একটা পাত্রে তলায় কিছুটা তরল আছে, সে যা খুশি হতে পারে, T1 ডিগ্রি উষ্ণতায়। পাত্রের আয়তন ভি, পাত্রের তরলের আয়তন ভিএল, এল ফর লিকুইড, এই যে তরলটা আছে তার আয়তন ভিএল, আর সমগ্র পাত্রের আয়তন, এবার মাথায় রাখবে আমি কি কথা বলছি, সমগ্র পাত্রের আয়তন ভি। এবার কথা হচ্ছে উষ্ণতা যা খুশি বাড়ুক, বেড়ে যা খুশি হোক, এই যে শূন্যস্থানটা মানে ভিএল মাইনাস এই ভি মাইনাস ভিএল, এইটা অপরিবর্তিত থাকবে টেম্পারেচার যতই বাড়ুক। কিভাবে? ঠিকই বলেছ, পাত্রটা যতটা বাড়বে আয়তনে, উষ্ণতা বাড়ালে তরলও যদি ঠিক ততটাই বাড়ে, তাহলে শূন্যস্থানটার আয়তন কি হবে? সবসময় একই থাকবে। তার মানে গোটা পাত্রটা উষ্ণতা বাড়ালে তার টোটাল আয়তন যে যতটা বাড়বে, তার ভেতরে থাকা তরলটাও আয়তনে যদি ততটাই বাড়ে, তাহলে এই শূন্যস্থানটা সর্বদা স্থির থেকে যাবে। তা T2 উষ্ণতায় তরলের আয়তন করেছি ভিএল থেকে ভিএল ড্যাশ, আর পাত্রের আয়তন ভি থেকে হয়েছে ভি ড্যাশ। তাহলে এইবার ভাবো, পাত্রের শূন্যস্থানের আয়তন অপরিবর্তিত থাকবে কি শর্তে? না ভিএল ড্যাশ মাইনাস ভিএল, তরলের প্রসারণ যতটা, সমগ্র পাত্রের আয়তনের প্রসারণ যদি ততটাই হয়, তাহলে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত হবে। এইটা খুব বেশি করে মাথায় রাখবে। অনেক সময় প্রশ্ন করা হয় যে এই সমগ্র পাত্রটার কত অংশ তরল দিয়ে পূর্ণ করলে এই শূন্যস্থানটার আয়তন সর্বদা অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো, এটা হচ্ছে সমগ্র পাত্রের আয়তন গোটাটা, আর ভিএলটা হচ্ছে যতটুকুতে তরল আছে। তাহলে গোটা পাত্রের কতটা অংশ পূরণ করলে সেটা এখান থেকে এসে যাচ্ছে। তাহলে এইভাবে অঙ্কটা করবে। এবার কতগুলো কথা বলি। এটা হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা পাত্রের। কাচের দেখো, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻⁶, এটাকে মাথায় রাখবে। আর পারদের সেটা 1.8 × 10⁻⁴। তাহলে এটা কত গুণে বড়? না তুমি একটা মাথায় রেখো, তরলের প্রসারণ গুণাঙ্ক কাচে বা কঠিনের তুলনায় মোটামুটি ভাবে 10 গুণে বড়। তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক তরলের বেশি, তার মানে উষ্ণতা পরিবর্তনে কঠিনের তুলনায় তরলের প্রসারণটা বেশি হয়, সেটা প্রায় মোটামুটি 10 গুণ। এবার এর একটা বড় প্রয়োগে যাব, প্রয়োগটা খুব সময় সাপেক্ষ ব্যাপার, একটু মন দিয়ে দেখো। উষ্ণতার সাথে তরলের ঘনত্বের পরিবর্তন, এটা বিরাট একটা কঠিন ব্যাপার নয়, কারণ এটা এর আগে পড়ে ফেলেছো। আমরা কঠিনের ঘনত্বের পরিবর্তন উষ্ণতার সাথে করেছি, এখন তরলের। তো তরলের মধ্যে কি আছে? সেই একই রকম আগের মতোই, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তরলের প্রকৃত আয়তন V1, ঘনত্ব ρ1। উষ্ণতা বাড়িয়ে T2 করা হলে আয়তন হয় V2, ঘনত্ব ρ2। তো নির্দিষ্ট ভরের তরল উষ্ণতা বাড়ালে ভরের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য V1 ρ1 = V2 ρ2। কিন্তু আয়তন পরিবর্তনের নিয়মটা তো আমরা জানি, V2 = V1 × 1 + γ T2 - T1। তাহলে গামারটা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক, অবশ্যই প্রকৃত। তাহলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামার, এই যে সম্পর্কে বসিয়ে দিয়েছি, V1 থেকে V1 কেটে গেছে, ρ1 = ρ2, সেই আগের মতোই যেমন কঠিনে করেছিলে সেটা। এখান থেকে এই বিষয়টা এনেছি, মাইনাস এনেছি, ওখানে আর ব্যাখ্যাগুলো দিচ্ছি না, বুঝলে, যেহেতু কঠিনে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি, তাই আর এখানে দিচ্ছি না। গামা আর এনেছি। তারপরে এখানে একটা নতুন বিষয় করেছি, তোমার অনেক সময়
এমসিকিউগুলো করতে গেলে সমস্যা হবে। আমি এমসিকিউগুলো যখন দেব তখন তুমি দেখবে এই ρ2/ρ1 ইজিক্যাল টু এইটা। স্যার এইটা কি করতে চেয়েছেন? এটা করতে চেয়েছি ঘনত্বের মানে ঘনত্বের পরিবর্তনের হার। মাথায় রাখবে, তরল হোক কঠিন হোক সমস্ত ক্ষেত্রেই উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব হ্রাস পায়, আর এইটা ওই জন্য মাইনাস আসে। তুমি দেখো মাইনাস গামা আর T2 - T1 × 100, এটা পার্সেন্টেজ যদি বার করি। তো এই অংশটা একটু মাথায় রেখো। এবার একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস বলতে যাব। বিভিন্ন উষ্ণতায় তরলে নিমজ্জিত কঠিন বস্তুর আপাত ওজন। এখন কথাটা তোমার কাছে একটুখানি সমস্যা তৈরি করতে পারে, কারণ তোমার বেশ কয়েকটা জিনিস পড়া নেই। আচ্ছা তুমি একবার ভাবো, কোনো বস্তুকে যদি তুমি জলে ডোবাও, বা ধরো তুমি স্নান করতে নেবেছো, স্নান করতে নেবে তুমি যদি ধীরে ধীরে পুকুরে নামো, হ্যাঁ যেটা বলতে চাইছিলাম, আমরা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আপাত ওজনের কি পরিবর্তন হয় সেটা দেখব। এখানে একটা কথা বলি, বইয়েতে বিভিন্ন টপিকে ভর্তি, এতগুলো টপিক আমাদের সিলেবাসের পরীক্ষার জন্য করতে হবে না, প্রয়োজন নেই। আমি যেগুলো বলছি সেটা, আর বিশেষত এই টপিকটা আমি যা বলেছি সেটা দেখবে। কারণ আমার বিষয়টা পড়ার পর, বইয়ের বিষয়টা পড়ার পর তুমি নিজেই বুঝতে পারবে যখন অঙ্ক করতে যাবে এটা তুলনায় একটু তোমার কাছে সহজ হলেও হতে পারে। আচ্ছা দেখো, তুমি যখন পুকুরে স্নান করতে যদি কখনো নেমে থাকো, তোমার যদি অভিজ্ঞতা থাকে, তুমি পার থেকে ধীরে ধীরে ধরো পুকুরের গভীরে ঢুকছো, যত জলতল তোমার দেহের ওপরের দিকে আসবে তত দেখবে তোমার দেহটাকে মাটিতে হেঁটে যাওয়ার সময় যে ধরনের মনে হতো সেই ধরনের আর মনে হচ্ছে না, দেহটাকে তুলনায় হালকা মনে হচ্ছে। তাহলে এই ঘটনাটা কেন ঘটে বলো দেখি। তুমি একবার খেয়াল করো, আমি এখানে একটা ছবি দেখিয়েছি, এখানে একটা স্প্রিং তুলা আছে। স্প্রিং তুলা কি মাপে? বস্তুর ওজন। স্প্রিং তুলার এই প্রান্ত থেকে একটা ভারী ভর ঝুলিয়ে দিয়েছি, যেটা কিনা কোনো তরলে নিমজ্জিত থাকতে পারে। তলায় কি নিয়েছি? ধরে নাও জলই নিয়েছি, জল ছাড়া অন্য কোনো তরলও হতে পারত। সেই জলের মধ্যে আস্তে আস্তে এই কঠিনটা ডুবিয়ে দিলাম। তা যখন আমি এই বস্তুটাকে স্প্রিং থেকে কেবল ঝুলিয়ে দিয়েছিলাম তখন দেখা গিয়েছিল কাঁটাটা বেশ নিচে ছিল। যেই একটা তরলপূর্ণ পাত্রের ভিতরে এই কঠিনটাকে ডুবিয়ে দেব তখন দেখা যাবে কাঁটাটা আগের তুলনায় ওপরে উঠে যাবে। কেন উঠবে? মাথায় রেখো, একটা নতুন বিষয় পড়ছো না, এখানে প্লবতা সে একটা বড় ভূমিকা নেয়। প্লবতাটা কি না, কোনো কঠিন বস্তুকে কোনো তরলে, স্থির তরলে আংশিক অথবা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, মানে ডোবালে, ওই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করে, মানে যে পরিমাণ তরলকে ঠেলে সরিয়ে দেবে, ঠেলে সরিয়ে দিয়ে তো নিজে জায়গাটা করছে, মানে এই তরলের ভেতরে এই বস্তুটাকে ডোবানোর সময় ও কি করে, কিছুটা তরলকে সরিয়ে দেয়, তার ফলে কি হয়, এই তরলের লেভেলটা একটু বেড়ে যায়। তাহলে যে পরিমাণ তরলকে ও ঠেলে সরাবে সেই পরিমাণ তরল, তার যে ওজন, সেই ওজনের সমান বল দিয়ে ওপরের দিকে ঠেলা দেয়। এই ওপরের দিকে ঠেলা দেওয়ার জন্যেই কাঁটাটা একটু ওপরে উঠে যাবে। তার মানে ওর ওজনটা স্বাভাবিকভাবে যেটা বোঝা যেত, বাস্তবে দেখা যাবে তরলে ডোবালে একটু কম হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটা দেখব। কি দেখব না, একটা বস্তুকে T1 ডিগ্রি উষ্ণতায় তরলে ডুবিয়েছি, তখন তার আপাত ওজন যা দেখছি, বা তরল যে পরিমাণে বল দিয়ে ওপরে ঠেলছে, এখন এখানে যদি বার্নার দিয়ে গরম করে এর উষ্ণতা T2 ডিগ্রি করি, তাহলে তরল কি আগের মতো একই রকম ভাবে ঠেলবে? অর্থাৎ কাঁটাটা আগের থেকে বেশি ওপরে উঠবে না নিচে নামবে? তার মানে উষ্ণতা পরিবর্তন করলে এই বস্তুটার উপর তরল দ্বারা প্রযুক্ত বলটা আগের থেকে বেড়ে যাবে না কমে যাবে? তো সেটা করবার জন্য কি করছি দেখো, T1 ডিগ্রি উষ্ণতায় বস্তুর আয়তন V1, কোন বস্তুটা? এই যে বস্তুটা যেটা তরলে ডোবানো আছে, তার ঘনত্ব D1, তাহলে ভর কি হবে?
ভর m1 সমান v1 ইন্টু d1, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ওজন কি হবে এই বস্তুটার? w1 ইজিক্যাল টু m1g, তার মানে এলো কি v1 d1g। এটা হলো বস্তুর ওজন। কখন? তরলে নিমজ্জিত অবস্থায় নয়, প্রকৃত ওজন। যখন তরলটা ছিল না তখন ওজন। এবার কি করা হলো? বস্তুটাকে তরলে সম্পূর্ণ নিমজ্জিত করা হলো। তুমি এবার বলবে, স্যার সম্পূর্ণ নিমজ্জিত না করে অর্ধেক নিমজ্জিত করলে হবে না, বা আংশিক? আরে যে কোনো ঘটনাই ঘটতে পারে, সব ক্ষেত্রেই একই ব্যাপার। আর এটাকে আমি সহজ করে বোঝানোর জন্য সম্পূর্ণ নিমজ্জিত করেছি। তাহলে বস্তুটাকে যদি সম্পূর্ণ এখানে ডুবিয়ে দিই, সে কতটা আয়তনের তরল সরাবে? না, বস্তুটা তার নিজের সমান আয়তনের তরলকে ঠেলে সরিয়ে দিয়ে জায়গা করবে। তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন কত? v1। বস্তুর আয়তন যা, তরল যেটাকে ঠেলে সরাবে তার আয়তনও v1। এইবার ভাবো, যে তরলটাকে ঠেলে সরিয়ে দিয়েছে ওই তরলটার ঘনত্ব যদি ρ1 হয়, তাহলে এই বস্তুটাকে জলে ডোবানোর ফলে যে তরলটাকে ঠেলে সরিয়েছে সেই তরলের ভরটা দেখো v1 ইন্টু ρ1। তার মানে বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন v1, ওই তরলের ঘনত্ব ρ1। তাহলে অপসারিত তরলের আয়তন গুণিতক ঘনত্ব, অপসারিত তরলের আয়তন গুণিতক ঘনত্ব, তার মানে অপসারিত তরলের ভর। তাহলে ওজন কত? ওই অপসারিত তরলের ওজন v1 ρ1g। এই অপসারিত তরলের ওজনটাই হলো প্লবতা। এই বলটা দিয়ে তরল বস্তুটাকে উপরের দিকে ঠেলছে। পৃথিবী বস্তুকে টানছে w1 বল দিয়ে। তাহলে দেখো, w1 বল দিয়ে বস্তু পৃথিবীকে টানছে। আর fb, বি কেন স্যার? প্লবতার ইংরেজিটা বুয়েন্সি, এই জন্যে বি কথাটা ব্যবহার করা হয়েছে। এই প্লবতা বল দিয়ে ওপরে ঠেলছে। স্যার এখানে ডব্লু লিখেছেন কেন? এটা একটা এমনি সূত্র হিসাবে লিখেছি এই জন্যে। তাহলে বস্তুর প্রকৃত ওজন নিচের দিকে, প্লবতা ওপরের দিকে, তাহলে দুটো বিয়োগ হয়ে গেল। যেটা পড়ে রইল সেটা হলো বস্তুর আপাত ওজন। তাহলে বস্তুর আপাত ওজন অ্যাপারেন্ট, ওই জন্য ডব্লিউ এ, আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা। এখন যদি এই তরলটাকে গরম করি, তাহলে আমাকে দেখতে হবে এই প্লবতাটার কিরকম পরিবর্তন হয়। আচ্ছা তুমি ভাবো না, এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? তরলটা ঘনত্বটা হ্রাস পাবে, কমে যাবে। একটা কথা মাথায় রেখো, এই প্রসঙ্গে বলতে ভুলে গেছি, এইখানে যে বিষয়টা দেখেছো সবসময় মাইনাস আসবে বলেছিলাম। যে কোনো তরলেরই উষ্ণতা বাড়ালে ঘনত্ব হ্রাস পায়, কিন্তু জলের একটা বিশেষ ক্ষেত্রে উল্টে ঘনত্ব বেড়ে যায়। কখন? না, জলের উষ্ণতা যখন 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়াবো তখন ঘনত্ব কমার পরিবর্তে বাড়ে। এটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই বিষয়টা, এই সময়টা, অর্থাৎ জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি হওয়ার সময়, জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি হওয়ার সময় ঘনত্বটা বাড়ে, অর্থাৎ এটা প্লাস আসবে। এটা যেন মাথায় থাকে। আর স্যার বাকি সময় নেগেটিভ। এইটা নিয়ে আলোচনা আরো বিস্তারিত করব যখন জলের ব্যতিক্রান্ত প্রসারণ করব। যাই হোক, প্লবতা। তাহলে আমরা দেখব তাপ দিলে এই তরলটা বা জলটার ঘনত্ব কমবে, তাপ এও পাবে। এ তাপ পাওয়ার ফলে এর আয়তনে বাড়বে। একটা কথা মাথায় রেখো, একটু আগে বললাম কঠিন আয়তনে যতটা পরিমাণে বাড়ে, তরল আয়তনে একই উষ্ণতা বৃদ্ধিতে তার থেকে বেশি। কেন স্যার? না, একটু আগেই তো বললাম, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের তুলনায় তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 10 গুণ বেশি। এবার দেখো, এই ক্যালকুলেশনটা করেছি। আগের এই হিসেবটা মাথায় আছে তো? কি লেখা ছিল? আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা। তাহলে এইবার খেয়াল করো, ডব্লিউ এ সমান ডব্লিউ মাইনাস এফ বি। তাহলে এফ বি ইজিক্যাল টু কি? ডব্লিউ মাইনাস, একবার লক্ষ্য করো, ডব্লিউ এ ইজিক্যাল টু ডব্লিউ মাইনাস এফ বি। তাহলে এফ বি ইজিক্যাল টু কি? ডব্লিউ মাইনাস ডব্লিউ এ। প্লবতা, অর্থাৎ এই প্লবতাটাকে কি বলা হয়? এই পরিমাণ ঠেল দেওয়ার ফলেই তো
ওর ওজনটা পূর্বের তুলনায় কমে যাচ্ছে, এই জন্য এটাকে প্লবতা বলা হয়, ওজন হ্রাস বলা হয়, অথবা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। তাহলে তিনটে বলা হয় প্লবতা, একটাই কথা এই এফবিটাকে, ওজন হ্রাস মানে বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর আপাত ওজন, বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর আপাত ওজন, প্লবতা, ওজন হ্রাস, আবার বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এইবার আমরা কি দেখছি, বস্তুর প্রকৃত ওজন তো জানি, আমাদের এটাকে নিয়ে মাথা ব্যথা নেই। ধরা যাক T1 ডিগ্রি উষ্ণতায়, এবার ক্যালকুলেশনটা শুরু হচ্ছে। ধরা যাক T1 ডিগ্রি উষ্ণতায় কোনো বস্তুতে ক্রিয়াশীল প্লবতা এফবি। তাহলে এফবিটা কি, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা অথবা বস্তুর ওজন হ্রাস, যে নামেই ডাকো, তিনখানা নাম হতে পারে। W2 ইজিক্যাল টু V1, বস্তু যে আয়তনের তরল সরাবে তার আয়তন, তরলের ঘনত্ব ρ1 আর অভিকর্ষজ ত্বরণ G, V1 ρ1 G। উষ্ণতা বাড়িয়ে T2 করলাম। এখন এই বস্তুটা উষ্ণতা বাড়ানোর ফলে আয়তন হয়ে গেল V2। তাহলে V2 ইজিক্যাল টু V1 ইন্টু 1 প্লাস গামা এস T2 মাইনাস T1। স্যার গামা এসটা কি? আরে বস্তুটা তো কঠিন, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এস মানে কি, সলিড, এই জন্য লিখেছি সলিড এস, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে বস্তুর আয়তন হলো V2। তাহলে তরলের কি হলো, তরলের তো ঘনত্বের পরিবর্তন হবে, সেই T2 ডিগ্রি উষ্ণতায় ঘনত্ব ρ2 হলো ধরে নাও। তাহলে এখন ρ1 ইজিক্যাল টু ρ2 1 প্লাস গামা আর T2 মাইনাস T1। তাহলে গামা আরটা কি, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে উষ্ণতা বাড়ানোর ফলে এখন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অথবা প্লাবতা অথবা ওজন হ্রাস, এখন কি হবে দেখো, এখন কি হলো, এফবি ড্যাশ ইজিক্যাল টু V2 বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন, ρ2 তরলের ঘনত্ব ইন্টু G। এবার এই মানগুলো বসিয়েছি, লক্ষ্য করতে পারছো ρ2 এর জায়গায় কি বসিয়েছি, ρ1 1 প্লাস গামা আর T2 মাইনাস T1, আর G তো আছেই। V1 আর ρ1 কে এক জায়গায় করেছি, জিটাকে এক জায়গায় করলে ভালো হতো, যাই হোক 1 প্লাস গামা এস T2 মাইনাস T1 যেমন ছিল তেমন, আর এইটাকে ওপরে নিয়েছি, ওপরে নিয়ে যাওয়ার জন্য মাইনাস 1টা দিয়েছি। এবার জিটাকে এক জায়গায় এনেছি, এফ বি ড্যাশ ইজিক্যাল টু V1 ρ1 G। আর এইটা দেখো, এইটা কেন করেছি সেটা আর নতুন করে ব্যাখ্যা করছি না, এই মাইনাস 1টার জন্য 1 মাইনাস গামা আর T2 মাইনাস T1। এরপর কি করেছি, এই V1 ρ1 G এর জায়গায় কি বসিয়েছি, এফ বি, কারণ তো তুমি এটা জানো এফ বি সমান কি V1 ρ1 G, সেইটাই এখানে বসিয়ে দিয়েছি। এফ বি সেটা সমান V1 ρ1 G এর জায়গায়। এবার এটাকে গুণ করে দিয়েছি, 1 দিয়ে এই গোটাটাকে গুণ করলে তো এটাই হয়, আর মাইনাস এটা দিয়ে গুণ করলে এই 1টাকে মাইনাস গামা আর T2 মাইনাস T1, আর এই পদটাকে দিয়ে এই গোটা পদটাকে গুণ করলে কি হয়, মাইনাস গামা এস গামা আর T2 মাইনাস T1। এবার ভাবো এটা তো ক্ষুদ্রই গামা এস, আবার গামা আরও ক্ষুদ্র, তাহলে দুটোর গুণফল কি হবে, আরো ক্ষুদ্র। তাহলে এই সমগ্র পদগুলোর তুলনায় এটা অতি ক্ষুদ্র, তাই এটাকে অগ্রাহ্য করা হয়েছে। অগ্রাহ্য করলে পাশে কি থাকবে, এটা। এখন তুমি ভাবো কে বড়, না এই গুণাঙ্ক দুটোর মধ্যে সব থেকে তো বড় তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওই জন্য আগে দিয়েছি। এবার T2 মাইনাস T1টা কমন নিয়েছি, তাহলে রইল পড়ে কি এইটা। তাহলে দেখো এই গামাটা বড় গামা এসের তুলনায়, তাহলে এই বিয়োগফলটা তো সবসময় পজিটিভ আসবে। তাহলে এই পজিটিভ মানটা যদি 1 থেকে বিয়োগ হয়, তাহলে এটা কি হবে, 1-এর থেকে ছোট একটা সংখ্যা, এই গোটাটা 1-এর থেকে ছোট একটা সংখ্যা। তার মানেটা কি বোঝায়, যে এফ বি ড্যাশ লেস দ্যান এফ বি, তার মানে উষ্ণতা বাড়ালে এই বস্তুটার উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলটা কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে, বস্তু আরো বেশি ডুবে যাবে। কারণ উষ্ণতা বাড়ালে বস্তুতে প্রযুক্ত প্লবতা বল কমবে, প্লবতা বল কমবে, হ্রাস পাবে, আর তার ফলে আপাত ওজনটা বাড়বে।
তাহলে এই পর্যন্ত হলো আমার ভিডিও, বাদ বাকি আমি অঙ্ক তোমাকে পরে দিয়ে দিচ্ছি। আবার বলছি, আমি যেটুকু পড়াচ্ছি তার বাইরে কোনো অংশ বই থেকে পড়ার দরকার নেই, আমি ঠিকঠাক সময় তোমায় বলে দেবো কোনটা পড়তে হবে। একটা কথা একটু লক্ষ্য করো, ওই প্রথমের দিকে ভিডিওটায় এই স্কোয়ারটা দিতে একটু ভুলে গিয়েছিলাম, পরে আবার এই স্কোয়ারটা দিয়ে নিয়েছি, বাদ বাকি যা আছে সব ঠিকই আছে।